সিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগতম। দর্শক, শেখ হাসিনা সরকারের দীর্ঘ 3 মেয়াদের শাসনের অবসান ঘটার পরপর এক সপ্তাহের মধ্যে 13% বেশি বেড়েছে ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক। অনেক ব্লু চিপ শেয়ার যেগুলো দীর্ঘদিন আটকে ছিল, ডিপ্রেস ছিল, সেগুলো যথেষ্ট স্ট্রং একটা র্যালি দেখা যাচ্ছে। বাজারের বর্তমান পরিস্থিতি, বাজারে কি প্রবলেম ছিল তার আগে, আসলে এখন বাজারে কি ধরনের সংস্কার প্রয়োজন, এগুলো সম্পর্কে আজকে আমরা শুনবো সিএফএ সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব আসিফ খান। তিনি এজ অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান। আসিফ ভাই, স্বাগতম। ধন্যবাদ। আমরা সেকেন্ডারি মার্কেট বিহেভিয়ার দিয়ে যদি শুরু করি, যে স্ট্রং র্যালি, আপনার বিশ্লেষণটা যদি বলেন। জি, আসলে গত 3 দিন আমরা দেখেছি শেয়ার বাজারের সূচক সিগনিফিকেন্টলি বেড়েছে। আমার হিসাবে প্রায় 13.4%-এর মতো। 3 দিনে এটা নিঃসন্দেহে অনেক বড় একটা চেঞ্জ। শেষ দিনে 5.5%-এর মতো বেড়েছে এবং টার্নওভারও আজকে 1300 কোটির আশেপাশে মনে হয় হিট করলো। তো সিগনিফিক্যান্ট গ্রোথ। এখন এটাকে বিশ্লেষণ করার কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে যে মানুষের অপটিমিজমটা স্টক মার্কেটে রিফ্লেক্টেড। আমরা জানি যে শেয়ার বাজারটা হচ্ছে ফরওয়ার্ড লুকিং, যে সামনে কি হতে যাচ্ছে সেটার উপর এক্সপেকটেশন বিল্ড করে মানুষ আজকে স্টক প্রাইসটা নির্ধারণ করে। তো এটা আপনি একভাবে দেখতে পারেন যে বাংলাদেশের বিপুল সংখ্যক জনগণ হয়তো রেজিম চেঞ্জটা চাচ্ছিলেন, এবং সেটা যেহেতু হয়েছে একটা আশার জায়গা তৈরি হয়েছে, এবং সেটাই তাদের ওই আশাটারই একটা রিফ্লেকশন আমরা স্টক প্রাইসে দেখছি। আর আরেকটা পার্সপেক্টিভ আছে, সেটা একটু আমি বলি, এটা একটু মোর, এইটা প্রথমটা হচ্ছে মোর ইমোশনাল বা সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ, বা দের অলসো আ ফান্ডামেন্টাল পার্সপেক্টিভ। ফান্ডামেন্টালটার ক্ষেত্রে হচ্ছে এরকম যে আমরা জানতাম যে স্টক ভ্যালুয়েশন কিন্তু অনেক লো ছিল। স্পেশালি আমি আপনার আগে এসেও বলেছিলাম যে ব্লু চিপ শেয়ারগুলোর প্রাইস আর্নিংস প্রায় 10-এর ঘরে ছিল, যেটা অল টাইম লো এর মধ্যে। তো এই প্রাইস আর্নিংস লো থাকার সময় একটা ক্যাটালিস্ট লাগে মুভমেন্টের জন্য। তো এখন এই আশার পার্টটা একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। তো এই দুটা মিলে হচ্ছে আপনার মানে এই মার্কেটটা বাড়া। আর সাথে একটু অ্যাড করতে চাই যে এই যে আশা আকাঙ্ক্ষার কথা আমরা বলছি, এটাতে কিন্তু শুধুমাত্র স্টক মার্কেটে সীমাবদ্ধ না, আরো কিছু মার্কেট আছে। স্টক মার্কেট হচ্ছে শেয়ার কেনা বেচার মার্কেট, বাট মার্কেট কিন্তু আরো আছে। যেরকম বন্ড কেনা বেচার মার্কেটে আমরা দেখি যে বন্ড ইল্ডের কি হয়। আপনি যদি দেখেন এই আনরেস্টের মধ্যে এই সপ্তাহে যে অকশনগুলো হলো, 2 ইয়ার বন্ডের অকশনে কিন্তু প্রায় আই থিঙ্ক 5 বেসিস পয়েন্ট ইল্ড ফল্ট করেছে। হ্যাঁ, সো সেটা একটা আপনাকে আরেকটা সাইন দিচ্ছে। আরেকটা হচ্ছে গিয়ে আমরা একটা আর্টিকেলে দেখছিলাম যে ডলার মার্কেটের কি হচ্ছিল। ডলার মার্কেটটা আনরেস্টের মধ্যে 125-এর দিকে চলে গেছিল কার্ভ মার্কেটে। আমি শুনছি যে এটা নাকি এখন 117-র ঘরের দিকে চলে আসছে। এর পরে আরেকটা হচ্ছে গিয়ে যে খাদ্যদ্রব্যর দাম, আমরা যেটা শুনছি যে এটাও কিন্তু কমে এসেছে। তো এগুলো সবকিছুই কিন্তু মানুষের এক্সপেকটেশনের একটা প্রতিফলন। এখন যদি আমাকে অনেকে প্রশ্ন করছে যে এই র্যালিটা আসলে কন্টিনিউ করতে পারবে কি পারবে না, বা এরকম আসলে 4-5% করে ডেইলি বাড়াটা তো আসলে এটা লজিক্যাল না, এটা সবসময় এরকম থাকতে পারবে না। তো হয়তো ফুল মার্কেটের এটা কন্টিনিউ হওয়াটা খুবই ডিফিকাল্ট, মানে আমার কাছে মনে হয় ডিফিকাল্ট, অসম্ভব না, বাট ডিফিকাল্ট। কারণ তখন ইমোশন না, তখন ফান্ডামেন্টালটা চলে আসে, যে আপনার ফান্ডামেন্টাল সাপোর্টটা আসে। ফান্ডামেন্টাল সাপোর্টটা আসলে কি? ফান্ডামেন্টাল সাপোর্টটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়া, আর্নিংস বাড়া, এটা একটা, অথবা ইন্টারেস্ট রেট কমা। তো এর মধ্যে খুব সচরাচর ইন্টারেস্ট রেটটা ফল করার কথা না। আমরা জানি মুদ্রাস্ফীতি হাই ছিল, বাট অ্যাক্টিভিটি, ইকোনমিটাকে অ্যাক্টিভ করার একটা বিষয় আছে, সো সেটা রিফ্লেক্ট হতে সময় লাগবে। সো ফান্ডামেন্টাল সাপোর্টের একটা বিষয় আছে, অ্যান্ড তার আগে আসলে আমাদের ওই জায়গায় যেতে, মানে অপটিমিজমটাকে কন্টিনিউ রাখতে হলে আমাদের যেটা কি করতে হবে, যে আমাদের ধাপে ধাপে কিছু স্টেপ আছে। আপনার ধরেন ইন্টারিম সরকার আমরা শুনছি আজকে রাতের দিকে এসে যাবে, আর তারা হচ্ছে আপনার একটা সরকার গঠন করবে, রাইট লোকদের দিয়ে করে তাদের অ্যাকশনস, প্রতিদিনের যে অ্যাকশনগুলো তারা নিচ্ছে, তারা কি আসলে কার্যত একটা দেশ সুন্দর মতো রান করতে পারছে কিনা, সেখান থেকে কিন্তু মার্কেট ওখান থেকে সিগন্যাল নেবে। তো প্রত্যেকটা রাইট ডিসিশনকে মার্কেট হচ্ছে পজিটিভলি রিঅ্যাক্ট করবে, এবং প্রতিটা যদি কোনো রং ডিসিশন আসে সেটাতে মার্কেট নেগেটিভলি রিঅ্যাক্ট করবে। ধাপে ধাপে আনফোল্ড হচ্ছে, আমার মনে হচ্ছে ধাপে ধাপে আনফোল্ড হচ্ছে। জি, আচ্ছা। এখন আপনার কাছে, আপনি তো দেশে সবচেয়ে বড় যে কমিউনিটি ইনভেস্টমেন্ট প্রফেশনালদের সেটার বোর্ডকে নেতৃত্ব দিচ্ছেন। এখন আমরা একটু স্ট্রাকচারাল বিষয়ে কথা বলি।
যে শেয়ার বাজার নিয়ে অনেক কথা হয়, শেয়ার বাজার বাড়ে কমে, কিন্তু কমন যে ফ্রাস্ট্রেশনগুলো মানুষের আছে, বিশেষ করে যারা আরেকটু স্ট্রাকচারাল দিকগুলো নিয়ে ভাবেন আর কি, তাদের জন্য শেয়ার বাজারে আসলে প্রবলেম কি ছিল ঐতিহাসিকভাবে আমাদের এখানে যদি বলি, যে এই প্রবলেমগুলো শেয়ার বাজারকে নিয়ে এতটা ফ্রাস্ট্রেশন এর কারণ? আমি একটু লেম্যান পার্সপেক্টিভে বাজারের পার্টে আসি, আপনার একটা অ্যানালজি দিয়ে বুঝাই। ওটা হচ্ছে গিয়ে যে বাজারের কাজ হচ্ছে একটা ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করা কিছু বায়ার আর সেলারের মধ্যে। আমি যদি এখন একটা হোলসেল মার্কেট মানে কারণ বাজারে গিয়ে বাই করি, হ্যাঁ, কিছু লোক বিক্রি করছে, কিছু লোক কিনছে, আর মাঝখানে বাজারটা ফিজিক্যাল একটা বাজার, সেখানে তারা এটাকে ফ্যাসিলিটেট করছে যে আমি গিয়ে স্বাচ্ছন্দ্যে ওখানে যেতে পারবো, ওখানে নেগোশিয়েট করতে পারবো, ওখানে কিনতে পারবো, একটা ফেয়ারনেসের একটা বিষয় সেখানে চলে আসছে। তো স্টক মার্কেটও তাই, যে কিছু লোক শেয়ার কিনছে, বিক্রি করছে, আর বাজার ইনফ্রাস্ট্রাকচার স্টক এক্সচেঞ্জের যেই পার্টটা, তার কাজ হচ্ছে এটাকে ফ্যাসিলিটেট করা, রেগুলেটরের কাজ হচ্ছে সেই আইনগুলো ঠিকমতো মানুষ ফলো করছে কিনা সেটাকে দেখা। এখন আমাদের যদি পাস্টের দিকে আমরা তাকাই, আসলে সমস্যাগুলো কি ছিল? সমস্যাগুলো আসলে স্টক মার্কেটে যে সমস্যা, সেটা বাইরের অন্য জায়গাগুলোর মতনই। দেখো, আমার আইন আছে, আইনের হয়তো প্রয়োগ সব ক্ষেত্রে নাই। সো বাজারে যারা ইন্টারমিডিয়ারি আছে, তাদের দেখতে হবে যে তাদের ক্লায়েন্টদের ইন্টারেস্টের আগেনস্টে যাতে তারা কিছু না করে, তারা এমন কিছু না করে যে ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটা আপনি স্টক ব্রোকারেজের কথা বলেন, মার্চেন্ট ব্যাংকের কথা বলেন, বা অ্যাসেট ম্যানেজমেন্টের কথা বলেন। বাট এটা আমরা তো জানি যে এখানে প্রচুর নিউজ আমরা জেনেছি যে অ্যাসেট ম্যানেজাররা তার ক্লায়েন্টের টাকা বিভিন্নভাবে মিস ইউজ করেছে, অ্যাবিউজ করেছে, হ্যাঁ, এবং পালিয়েছে, এরকম আছে, হ্যাঁ। কিন্তু সেই ক্ষেত্রে আপনি কখনো শুনবেন না যে খুব কার্যকরী কোনো পানিশমেন্ট হয়েছে। তা আসলে জিনিসটা এরকম যে একটা যুবক যদি আইন ভঙ্গ করে এবং পানিশমেন্ট না হয়, তার মানে আপনি কিন্তু এই আইন ভঙ্গটাকে এনকারেজ করছেন, এবং এটা দেখলে কিন্তু একটা সিগনিফিক্যান্ট ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়ে যায় এইটার কারণে। তো আমার কাছে মনে হচ্ছে যে প্রাথমিক যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে আইন যেগুলো ছিল সেই আইনগুলোর প্রয়োগ ছিল না। আইন কিন্তু প্রচুর ছিল, যে আপনার ওয়েদার ইনসাইডার ট্রেডিং দরকারের চাইতে বেশি ছিল, বোধহয় দরকারের চাইতে অনেক বেশি ছিল, কিন্তু ওগুলোর অ্যাপ্লিকেশনটা ঠিক ছিল না। যে আমরা ইন্ডাস্ট্রির লোকেরা সবাই জানি যে একটা রং ডুইং হচ্ছে, বাট এটার কোনো অ্যাপ্লিকেশন নাই, এবং সেই ক্ষেত্রে বিনিয়োগকারী নিঃসন্দেহে তার ট্রাস্ট কম থাকবে সিস্টেমের প্রতি। এটা এক। দ্বিতীয় সমস্যা যদি আপনি বলেন, ওটা হচ্ছে গিয়ে যে আপনার কি ধরনের শেয়ারে মানুষ আকৃষ্ট হচ্ছিল। একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করছিলাম যে যেগুলো ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, যাদের মার্কেট শেয়ার 1-2 এর মধ্যে বাংলাদেশে, যাদের ব্যালেন্স শিট ভালো, যাদের ব্র্যান্ড ভালো, ডিস্ট্রিবিউশন ভালো, যেগুলোই কিনা অ্যাকচুয়ালি ভালো করার কথা দীর্ঘমেয়াদী, হ্যাঁ, কিন্তু গত 4-5 বছরে বিভিন্ন কারণে একটা কারণ না, বাট তারা আন্ডার পারফর্ম করেছে। ওয়ারেস মানুষ আকৃষ্ট হয়েছে হচ্ছে গিয়ে খুবই রিস্কি জাং কোম্পানি, হয়তো অনেকগুলোর ক্ষেত্রে ঠিকমতো ফ্যাক্টরিও কাজ করছে না, সেগুলোর প্রতি। এবং এইখানে মানুষ তার ক্যাপিটাল দিয়েছে, মার্জিন লোন নিয়েছে। এখন সেক্ষেত্রে দুইটা সমস্যা, একটা হচ্ছে যে আপনার স্টকগুলোর প্রাইস যখন কারেক্ট হচ্ছে, তার ক্যাপিটাল ইরোশন হচ্ছে সেটা। আর দ্বিতীয় হচ্ছে মার্জিন লোন নেওয়ার ক্ষেত্রে যেই ব্রোকারেজগুলা মার্জিন লোন এক্সটেন্ড করেছে বা মার্চেন্ট ব্যাংক এক্সটেন্ড করেছে, তারা কিন্তু একটা ব্যালেন্স শিট রিস্কে পড়ে যায়। সেও তো ওই ফান্ডিংটা কোন এক জায়গা থেকে নিয়েছে। এখন যদি ক্লায়েন্টটাকে টাকা রিপে করতে না পারে, তখন সেও ব্যাংকে রিপে করতে পারছে না। এরকম একটা ক্রিটিক্যাল সমস্যার মধ্যে আমরা পড়লাম। থার্ড ফ্যাক্টরটা আসি হচ্ছে গিয়ে আমাদের মার্কেটের ডেপথ। তো ডেপথ বলতে আমরা কি বুঝাই, দুইভাবে আপনি বলেন। যদি আমি স্টকের পার্সপেক্টিভে বলি, যে স্টক এর ডেপথ হচ্ছে কতগুলা ভালো কোম্পানি লিস্টিং হয়েছে আর কি বেসিক্যালি। তো আমরা দেখতে পেয়েছি যে ভালো কোম্পানি লিস্টিং আসলে হ্যাঁ বলতে গেলে হয়ই নাই। বিভিন্ন কোম্পানি যেগুলো আসছে সেগুলার ফান্ডামেন্টালস আসলে খুবই উইক। কিন্তু এগুলার পিছনেও মানুষ হচ্ছে হোমরি খেয়ে পড়েছে যে এগুলোর দাম বাড়ে, ভালোগুলোর দাম বাড়ে না। মানে মিসপারসেপশন তৈরি হয়েছে যে রঙের প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে, রাইটের প্রতি হয় নাই। তো এবং কিছু রেগুলেটরি বাধাও তৈরি হয়েছিল এর মধ্যে, যে আইপিও ভ্যালুয়েশনের ক্ষেত্রে যদি একটু আমি বলি, যে ভালো কোম্পানি আসবে যদি আপনি তাকে ফেয়ার একটা প্রাইসিং দেন। ফেয়ার প্রাইসিং না দিলে আমি কেন কোম্পানি স্টক মার্কেটে লিস্টিং করব? কিন্তু ফেয়ার প্রাইসিং এর ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের আইপিও ভ্যালুয়েশনটা পুরো পৃথিবীর অন্য যে কোনো মডেলের থেকে আমরা ডিফারেন্ট। পুরো পৃথিবী মার্কেট ড্রিভেন একটা প্রাইসিংয়ে যায়। কারণ আপনি যদি সেকেন্ডারি মার্কেটে প্রাইস সেট করেন মার্কেট দিয়ে, তাহলে প্রাইমারি মার্কেটে না কেন? বন্ডের ক্ষেত্রে যদি আপনি দেখেন, ট্রেজারি বিল বন্ডের প্রাইমারি অকশন যখন হচ্ছে, এটা কিন্তু মার্কেট ড্রিভেন প্রাইসিং হচ্ছে। সবগুলা ব্যাংক তাদের বিড দিয়ে ওটা থ্রুতে একটা প্রাইসিং হচ্ছে।
আবার যদি আপনি প্রাইমারির বাদে একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংক যখন বন্ড কেনা বেচা করছে, সেটাও কিন্তু একটা মার্কেট ড্রিভেন নেগোশিয়েটেড প্রাইসিং, রাইট? মার্কেট ড্রিভেন প্রাইসিং কিন্তু এটা কিন্তু আমরা কেউ সেট করে দিচ্ছি না যে প্রাইস বন্ডের প্রাইসেই হবে। তাহলে স্টকের ক্ষেত্রে এই ব্যতিক্রম কেন? এক নম্বর পয়েন্ট, বাংলাদেশের এক্সাম্পল দিচ্ছি। আর দ্বিতীয়টা আমি বলছি যে পুরো পৃথিবীতে আইপিও একটা মেথড ফলো করে, এটা হচ্ছে মার্কেট ড্রিভেন একটা বুক বিল্ডিং করে প্রাইসিং। সেক্ষেত্রে আমরা এখানে ব্যতিক্রম, যার ফলে অনেক ভালো ভালো কোম্পানি কিন্তু আমরা স্টক মার্কেটে পাচ্ছি না। এটা তো আমি বললাম স্টক কেন্দ্রিক ডেপথ, বাট একটা ক্যাপিটাল মার্কেটে আসলে শুধু স্টক না, সেখানে আরো অ্যাসেট ক্লাসেস থাকে, বন্ড থাকে, এটসেট্রা এটসেট্রা। সো বন্ডের ক্ষেত্রেও দেখা গেছে যে হ্যাঁ, বন্ড মার্কেটে কাজ হয়েছে, বাট লিস্টেড বন্ডের সংখ্যা এখনো কম। যদিও ট্রেজারি বন্ডগুলো কিছু লিস্টিং হয়েছে, বাট এখনো এখানে প্রচুর কাজ করার বাকি। মানে আমার কাছে মনে হচ্ছে আপনি তো ইস্যু খুঁজলে অনেক ইস্যুই পাবেন, বাট প্রাইমারিলি এই তিনটা ইস্যুই আমি চোখে দেখি। যে একটা হচ্ছে যে আমরা ট্রাস্ট যেটা লস হয়েছে, যে আপনার হয়েছে যে যাদেরকে পেনালাইজ করার কথা তাকে আসলে পেনালাইজ করা হয় নাই, যার ফলে এইটা একটা। আর দ্বিতীয় আমি বললাম যে মানুষ আকৃষ্ট হচ্ছে গিয়ে বাজে কোম্পানির দিকে, সেটা একটা সমস্যা। এবং থার্ডটা হচ্ছে কি আপনার হয়েছে বলতে আসলে সিইং ইজ বিলিভিং। তারা যখন দেখছে যে একটা সাউন্ড ফান্ডামেন্টাল স্টক ক্যাপিটাল ইরোশন হচ্ছে বছরের পর বছর, আর জাঙ্ক স্টকে মানুষ পয়সা বানাচ্ছে, তখন আস্তে আস্তে আরো বেশি মানুষ এদিকে আকৃষ্ট হয়। আসলে নিশ্চয়ই দায় তার, কিন্তু জাস্ট ট্রেন্ড সেটারদের কথা বলছি আমি। এখানে আসলে ট্রেন্ড সেটিং এর একটা জিনিস ডিসকাশনে আসলে আপনার একটা জিনিস দেখতে হবে যে মার্কেট মাইক্রো স্ট্রাকচারে যে ডেইলি যে ট্রেড হচ্ছে এটার পার্টিসিপেন্টসরা কারা। পার্টিসিপেন্টস সেট দ্য মার্কেট টোন। তো বাংলাদেশের একটা বিষয় হচ্ছে আমাদের এখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টার বেসটা খুব ছোট। বাইরের দেশে ইনস্টিটিউশনাল ইনভেস্টার হচ্ছে কি ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, পেনশন ফান্ড এরা। তো বাংলাদেশে তো আপনি জানেন যে পেনশন ফান্ড ইন্ডাস্ট্রি এরকম বলতে গেলে নাই। প্রভিডেন্ট ফান্ডরা বিভিন্ন কারণে, লিগাল কারণ বা নলেজের কারণে স্টক মার্কেটে আসে না। ইন্স্যুরেন্স সেক্টর খুব ছোট। তো দেখা গেছে হচ্ছে, এবং মিউচুয়াল ফান্ড সেক্টরও খুবই ছোট, এটাও আস্থার জায়গা তৈরি হয় নাই বিভিন্ন কারণে। তো যার ফলে ডে টু ডে অ্যাক্টিভিটিতে ইন্ডিভিজুয়াল রিটেল ইনভেস্টাররাই হচ্ছে বড় পার্ট। এবং ইন্ডিভিজুয়াল রিটেল ইনভেস্টাররা সবসময় খুব শর্ট টার্ম সেন্ট্রিক, যে আমি শর্ট টার্ম প্রফিট চাই। এবং এটা শুধু বাংলাদেশে না, যে কোনো দেশে কিন্তু ওরা শর্ট টার্ম সেন্ট্রিক, কারণ তাদের তো প্রফেশন এটা না। তারা ডে ইন ডে আউট এগুলো নিয়ে স্টাডি করছে না, তারা হয়তো অ্যামাচর ইনভেস্টার্স, বা তারা হয়তো অ্যাজ আ সাইড হিসাবে দেখছে যে এই জায়গাটাতে। তো এইটা একটা চিকেন অ্যান্ড এগ প্রবলেম, যে আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট বাড়াইতে হলে উই নিড টু অ্যাট্রাক্ট মোর ইনভেস্টার্স টু আপনার, যেটা আমি বললাম, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বা পেনশন ফান্ডের টাকাটা চ্যানেল করতে হবে ক্যাপিটাল মার্কেটে। আবার ওইখানে ট্রাস্ট বাড়াতে হলে আপনার কিছু মার্কেটে মোমেন্টামও লাগবে। তো এখন যেটা মোমেন্টাম একটা দেখছি অনেকদিন পরে, হ্যাঁ, দিজ আর গুড অপরচুনিটিস টু ওয়ার্ক অন দিস চ্যালেঞ্জেস। আচ্ছা, এখন আমাদের নতুন সরকার দায়িত্ব নিয়েছে, জাতীয় সরকার, তারা আপনার রিফর্ম করবে, সবার এক্সপেকটেশন এটাই। আসলে এই গত শেখ হাসিনা সরকারের আমলে ইট ওয়াজ মোর গভর্ন বাই উইশ দেন গভর্ন বাই ল। তো যে রিফর্মগুলো ক্যাপিটাল মার্কেট সেন্ট্রিক, যে রিফর্মগুলো আমাদের আশু প্রয়োজন, সেটি যদি আপনি আমাদের বলেন। আচ্ছা, এমনি আপনার প্রশ্ন করেন নাই, তো আমি একটু অ্যাড করতে চাই। আসলে যেটা হয়ে গেছে যে দেশের এখন অনেকগুলো প্রায়োরিটি একসাথে জমে গেছে। আপনার যেটা আপনি জানেন যে ল অ্যান্ড অর্ডার একটা বড় প্রায়োরিটি, এটাকে সেট করা, ঢালাওভাবে অনেক চেঞ্জেস সেখানে আনতে হবে। ইকোনমি আমরা জানি যে অনেক ধরনের চ্যালেঞ্জের মুখে ছিল, ব্যাংকিং সেক্টরে ছিল, এফএক্স রিজার্ভে ছিল। সো আসলে নতুন যে ইন্টারিম সরকার, তার কিন্তু অনেকগুলো বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, খুবই কমপ্লেক্স, খুবই কমপ্লিকেটেড। এখন ওই চ্যালেঞ্জের লিস্টের মধ্যে যখন আপনি সিকোয়েন্সিং করবেন, হ্যাঁ, হয়তো ক্যাপিটাল মার্কেটটা একেবারে টপে থাকবে না, কারণ ক্যাপিটাল মার্কেটটা বাংলাদেশে রিলেটিভলি লোয়ার। বাট আমরা মনে করি যে ক্যাপিটাল মার্কেট রিফর্ম তো সিমালটেনিয়াসলি হতে পারে। যারা ক্যাপিটাল মার্কেট রিফর্ম নিয়ে কাজ করবেন তারা নিশ্চয়ই যে আপনার নির্বাচন কমিশন নিয়ে কাজ করবেন না। এটা অ্যাকচুয়ালি ভ্যালিড, কিন্তু আসলে প্রত্যেকটা জায়গাতে আপনি যদি ব্যাংকিং খাত বলেন, আর আপনি হচ্ছে গিয়ে ম্যাক্রো ইকোনমি বলেন, অথবা আপনি যদি ক্যাপিটাল মার্কেটই বলেন, প্রত্যেকটা জায়গায় ফার্স্ট স্টেপটা তো হচ্ছে গিয়ে লিডারশিপটাকে সেট করা। সো এটারও তো একটা প্রায়োরিটি লিস্ট আছে, আপনি কোন জায়গায় আগে হাত দিবেন। আমি ওই অ্যাঙ্গেল থেকে বলছি। ক্যাপিটাল মার্কেটের রিফর্মের বিষয়টাও তো আসলে দেখতে হবে যে আমরা তো এখনো জানি না যে এসিসির মধ্যে কোনো চেঞ্জেস আসবে কিনা। এগুলো তো আমরা
উই আর ইন দ্য ডার্ক, রাইট? আমাদের একটা এক্সিস্টিং এসিসি ছিল, ওই প্রসেসটা কি হবে, কে আসবে, ওনার মেন্টালিটি কি আছে, উনি কি রিফর্ম সেন্ট্রিক হবেন কি হবেন না, এই প্রশ্নগুলো থাকে। বাট জাস্ট গোয়িং ব্যাক, আপনার যে কোর কোয়েশ্চেনটা ছিল ওটার মধ্যে হচ্ছে যে আমরা এসিসির কথা যদি চিন্তা করি যে হোয়াট ডু উই ওয়ান্ট টু সি, উই ওয়ান্ট টু সি আপনার দ্য এসিসি রিয়েলি ওয়ার্ক টু ব্রিং ব্যাক ট্রাস্ট। অ্যান্ড সেটা করা যাবে, যেটা আপনি প্রবলেমগুলো বলছিলাম সেখানেই আনসার আছে, যে ফার্স্ট আমাদের আইডেন্টিফাই করতে হবে অল দ্য রং ডুইংস দ্যাট হ্যাজ হ্যাপেন্ড অ্যান্ড টেক অ্যাকশন, যে কিনা ইনভেস্টারের কোনো ক্ষতি করেছে। মানে আপনি ইনভেস্টারের থেকে টাকা নিয়েছি, হ্যাঁ, তার মানে আমার তার প্রতি একটা দায়বদ্ধতা আছে। আমি সেই দায়বদ্ধতা যদি ঠিকমতো ফুলফিল না করি তাহলে মানুষের মার্কেটের উপর ট্রাস্ট কমে যাবে। আমার ফার্স্ট কাজ হবে হচ্ছে গিয়ে সেইখানে কাজ করা। আর সেকেন্ড, থার্ড, ফোর্থ পয়েন্টগুলোতে আস্তে আস্তে করে যেটা করতে হবে, আমার সেকেন্ডলি আমি মনে করি যে আইপিও সাইডটায় ডেফিনেটিভলি একটা কাজ করতে হবে, যে আইপিও রেগুলেশনের যে আমি চ্যালেঞ্জেসগুলো বলছি সেখানে প্রাইসিং বা ভ্যালুয়েশনের ক্ষেত্রে সেখানে একটা কাজ করতে হবে, একটা এফোর্ট দিতে হবে হচ্ছে গিয়ে যেভাবে আমরা ভালো কোম্পানিকে আনতে পারি মার্কেটে। আপনার হয়তো মনে থাকবে যে 2009-10 দিকে যখন গ্রামীণ ফোন মার্কেটে আসলো, সেটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট পজিটিভ ক্যাটালিস্ট হিসেবে কাজ করছিল, একটা বড় সংখ্যক নতুন বিনিয়োগকারীকে মার্কেটে আনছিল, এবং ওই বিনিয়োগকারীরা কিন্তু দীর্ঘমেয়াদী ছিল। ইভেন মোর রিসেন্টলি রবি যখন আসলো, রবির এমপ্লয়িরা তারা কিছু শেয়ার পেয়েছিল, তারাও কিন্তু একটা নতুন ইনভেস্টার হিসেবে মার্কেটে ঢুকতে পারে। সো উই নিড টু ইন্ট্রোডিউস দেম টু দ্য মার্কেট অ্যান্ড এক্সপ্লেন টু দেম দ্যাট দ্য মার্কেট ওয়ার্কস। আর এর পরের যে বিষয়গুলো আমার কাছে মনে হয় যে টেকনোলজি নিয়ে অনেক কাজ করার বিষয় আছে আমাদের। আই থিঙ্ক যে আপনি জানেন যে কিছু কিছু কাজ হয়েছে, বাট এখনো অনেক কিছু বাকি। আমাদের ওএমএস গুলা ওয়াজ বিং ডেপ্লয়েড ব্রোকারেজ এন্ডে। তারপর হচ্ছে গিয়ে যে আমাদের ক্লিয়ারিং হাউস কোম্পানি নিয়ে আপনার কিছু কাজ চলছিল, হ্যাঁ, কিন্তু ফুল মনে হয় নাই। সো এগুলো সবকিছুকেই, এটা তো আপনার যে একটা এটা মানে রসিকতার মতো হয়ে গেল যে আপনার এত বড় পেইড আপ ক্যাপিটাল নিয়ে আপনার চারপাশ থেকে অনেক প্রিয়জনকে নিয়ে একটা বোর্ড গঠন করা হলো, দে ডিড নাথিং, শুধু বসেছিল আর কি। হ্যাঁ, মানে এইগুলো ধরেন আপনি যে কোনো প্রোডাক্টের কথা আমরা বলি যে এইটা লাইক একটা ইন্ডেক্স ফিউচার্স বলেন বা শর্ট সেলিং যেটাই বলি, তখন বলে যে আসলে ওই যে সিসিপি যেটা সেটা আসতে হবে। Nobody did any work for this. মানে ওটাই আমার পয়েন্ট, যে আসলে আপনার এগুলো নিয়ে রাইট লোককে বসালে আপনার কাজ হবে। কারণ আমি যেটা বুঝি, প্রাইভেট সেক্টরে যারা হচ্ছে সৎ এবং যারা হচ্ছে অনেস্ট, আর তারা জেনুইনলি দেশকে ভালোবাসে, তারা তাদের ম্যাক্সিমাম এফোর্ট দিবে রেগুলেটরি সাইড বা কাজও করতে দিতে হবে। আপনি যদি এখন ক্ষমতাসীন কোনো দলের মন্ত্রী মিনিস্টার বা প্রশাসনিক কোনো যে পাওয়ারফুল লোকজন যদি তাদেরকে আবার তাদের কাজটা করতে বাধা দেয় ব্যক্তি স্বার্থে, তখনও কিন্তু আবার তারা কাজ করতে পারবে না। ওই জন্যই এই পরিবেশটা আসলে নিশ্চিত করতে হবে সরকারকে। জি, মানে আগেন ওই যেটা বললাম যে সরকার অ্যাজ আ হোল যদি একটা রিফর্ম মাইন্ডসেটে থাকে, যে আমরা মনে করছি যে দেশটাকে আমার ঠিক করতে হবে, আবার অনেক চেঞ্জেস আনতে হবে কনস্টিটিউশন আর আদারওয়াইজ, হ্যাঁ, ওইটা কিন্তু আপনার শুধু উপরে সীমাবদ্ধ থাকবে না, সেটা কিন্তু ট্রিকল ডাউন হবে। তখন নেক্সট ইয়ার প্রত্যেকটা টিয়ারেই এটা রিফ্লেকশন আপনি দেখতে পারবেন। সো গোয়িং ব্যাক তো শুরুর দিকে আপনাকে যেটা বলছিলাম, যে স্টক মার্কেট বাড়তে হলে এখান থেকে এই 3 দিনের র্যালির পরে বাড়তে হলে কি লাগবে, উই নিড টু সি স্টেপ বাই স্টেপ দ্য রাইট ডিসিশনস বিং টেকেন, দ্য রাইট পিপল বিং চোজেন। হ্যাঁ, ওখান থেকে কিন্তু মার্কেট মানে মানুষ ফরওয়ার্ড লুকিং একটা এক্সপেকটেশন বিল্ড করবে এবং ডিসিশন নিবে যে হোয়াট ডু আই ওয়ান্ট টু ডু, মানে আমি কি বাই করবো না সেল করবো। গট ইট। আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই যে আসলে অতি শাসন যে বাজারকে করা, এই যে ফ্লোর দেওয়া, তারপরে বাজার পড়ছে, ফোর্সফুলি ইন্টারমিডিয়েটদেরকে বলা যে তোমরা শেয়ার কেনো, হ্যাঁ, বা বিক্রি করতে যাচ্ছে তাকে বিক্রি করতে না দেওয়া, এই কালচারটা আসলে আর কোথাও আছে কিনা, বা এইটা কতটা ক্ষতি করেছে বাজারের? আচ্ছা, এইটা আসলে আপনার এইটা নিয়ে চিন্তা করতে হলে আপনার বুঝতে হবে যে আমরা ইকোনমিটাকে কিভাবে রান করতে চাই। আপনি জানেন যে মানে মোর লাইক আপনার কমিউনিস্ট মেন্টালিটিটা ছিল হচ্ছে যে আমরা we know better than the market, we will set everything, whether it's interest rate, exchange rate, হ্যাঁ, আমরা বাজারের থেকে বেটার বুঝি। আর ফ্রি মার্কেট বা মোর ক্যাপিটালিস্ট মাইন্ডসেটটা হচ্ছে আপনার যে লেটস লিভ ইট টু দ্য মার্কেট। সো পৃথিবীর বেশিরভাগ দেশেই আসলে এগুলো ছিল না, মানে এখনো নাই, এই ইন্টারেস্ট রেট সেট করে দেওয়া বা এক্সচেঞ্জ রেট সেট করে দেওয়া। সো আই থিঙ্ক যে বাংলাদেশের জন্য 2024 সালের বা 23-24 সালের সব থেকে বড় অর্জনের মধ্যে একটা হচ্ছে আমরা ওই লেন্ডিং রেট ক্যাপ বা এক্সচেঞ্জ রেটের যেই
ফিক্সড, ওই প্রবলেমগুলো থেকে বের হয়ে আসতে পারছি। হ্যাঁ, অবভিয়াসলি উইথ IMF's গাইডেন্স, সাপোর্ট এটসেট্রা, এবং উই কুড স্টার্ট টু সি সাম অফ দ্য বেনিফিটস অফ দ্যাট। যে আপনি দেখলেন যে রেমিটেন্সের আপনার এই আনরেস্ট হওয়ার ঠিক আগের মুহূর্তের নাম্বারগুলো মে এবং জুনে সিগনিফিক্যান্ট গ্রোথ, 2.2 বিলিয়ন, 2.5 বিলিয়ন। হ্যাঁ, সো এগুলো কিন্তু আমরা তখন নোটিস করছিলাম আর কি, মার্কেট মেকানিজমের সুফল এগুলো। এক্স্যাক্টলি। তো ওইটা আসলে বাংলাদেশ ওয়াজ অ্যান আউটলায়ার, এবং আই হোপ যে আমরা এই ধরনের ফিক্সড কালচারে আর কখনো ফেরত না যাই, ডিকটেট করার যে মানসিকতা। আচ্ছা, এবার আমরা আমাদের বিনিয়োগ প্রসঙ্গে আসি। আসলে অনেকেই অপেক্ষা করছিল যে ব্লু চিপ শেয়ারগুলোর আপনার কম ছিল তো অনেক দিন, রিভার্সালের অপেক্ষা করছিল, বাট দ্য রিভার্সাল ইজ টু স্ট্রং। অ্যান্ড আসলে নেক্সট 1 ইয়ার 2 ইয়ারের জন্য আমাদের কিভাবে বিনিয়োগ প্রস্তুতি নিতে হবে, বা আমাদের কৌশল কি হওয়া উচিত? আচ্ছা, এখন যেটা বিষয় হচ্ছে কি, যে আমরা যখন মানে অ্যাসেট অ্যালোকেশন করি বা ইনভেস্ট করি, আমরা কিভাবে চিন্তা করি, আমরা দেখি যে অর্থনৈতিক ফান্ডামেন্টালের সাথে ভ্যালুয়েশনের একটা কম্প্যারিজন করি। এখন আমি যদি দেখি যে অর্থনীতি স্ট্রং আছে বা মজবুত অথবা ইমপ্রুভিং ট্রেন্ডে আছে, ওই দিক থেকে অ্যাট দ্য সেম টাইম স্টক চিপ, এই সময় আমি শেয়ার বাজারে বেশি বিনিয়োগ করার চেষ্টা করি, যে আমার টাকার বেশিরভাগ পার্সেন্টেজ শেয়ার বাজারে দেবো। আর যখন দেখি যে না, অর্থনীতি উইক আছে বা অর্থনীতি ভালো আর ভ্যালুয়েশন খুব হাই, তখন আমি একটু মোর ব্যালেন্সড অ্যাপ্রোচে যাই। তো আমরা আসলে মানে অ্যাজ আ ফার্ম আমরা এখন একটা ব্যালেন্সড অ্যাপ্রোচে আছি। আমরা খুব অ্যাগ্রেসিভলি ইকুইটিতেও নাই, খুব অ্যাগ্রেসিভলি বন্ডেও নাই, মিলেমিশে আছি। তো এখন আমাদের যেটা মনে হচ্ছে যে, যেটা আমি একটু আগে বলছিলাম যে শুরুর দিকে, যে স্টক মার্কেট র্যালি হয়েছে, এটা মোর ইমোশনাল। ফান্ডামেন্টাল সেই সাপোর্টটা দিবে কিনা থ্রু আইদার আর্নিংস গ্রোথ, হ্যাঁ, অথবা ফিউচার ইন্টারেস্ট রেট ডিক্লাইন, সেটা কিন্তু আমরা এখনো জানি না। তো যার অ্যাকচুয়ালি স্টকে একেবারে এক্সপোজার নাই, সে চিন্তা করতে পারে যে আচ্ছা ঠিক আছে, আমার একেবারে এক্সপোজার নাই, লেট মি বিল্ড সাম। আর যারা অলরেডি এক ধরেন তার অ্যাসেটের 50% 40% একটা অ্যালোকেশন আছে, দে ডোন্ট নিড টু অ্যাগ্রেসিভলি চেঞ্জ দ্য মার্কেট। হ্যাঁ, তার একটু চিন্তা ভাবনা করে ডিসিশনটা নিতে হতে পারে। কারণ আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইকোনমিতে কিন্তু এখনো সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জেস আছে। সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জেস আগেও ছিল, এই আনরেস্ট, স্টুডেন্ট আনরেস্ট বা প্রোটেস্ট, আনরেস্ট না প্রোটেস্টই যদি বলি, প্রোটেস্টের আগেও ছিল, এবং এর কারণেও আসছে। তো আপনার এই ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জেস আমাদের কাভার করে যেতে হবে। আশার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এই পুরো মুভমেন্টের থেকে দেশের প্রতি মানুষের একটা আলাদা নতুন হোপও তৈরি হয়েছে, দেশের প্রতি, পার্টিকুলারলি দ্য ইউথ, ইয়াং জেনারেশনরা, তারা হচ্ছে গিয়ে অ্যাগ্রেসিভ একটা ভূমিকা পালন করেছে। আজকে আমি আসছিলাম, তারা রেভলিউশন, একদম যে তারা রাস্তা গণবিপ্লব, এক কথায় বলতে, পরিষ্কার করছে, তারা রাস্তা হচ্ছে গিয়ে আপনার ট্রাফিক মেনটেন করছে, রাতের বেলা না ঘুমিয়ে ওদের অনেকেই হচ্ছে গিয়ে ল অ্যান্ড অর্ডার এনশিওর করছে, এবং তারা তাদের একটা খুব স্ট্রং অ্যাকশনস দিয়ে, ওয়ার্ড না, ওয়ার্ডস আর উইক, আমি যেটা বলছি এগুলো হচ্ছে ওয়ার্ডস আর উইক, অ্যাকশনস আর far powerful. And we have been listening those words from politicians for decades. ও অ্যাকশন দিয়ে দেখাচ্ছে যে ও কেমন বাংলাদেশ চায়, এবং এই জায়গাটার উপরেই কিন্তু আমি ফুললি আমার অপটিমিজমের জায়গাটা ধরে রাখছি, যে দিস ইয়াং পিপল, এরাই বড় হয়ে লিড করবে। এবং শুধু তা না, তারা হচ্ছে গিয়ে দুইটা কাজ করেছে। একটা হচ্ছে গিয়ে যে দেশের পলিসি লেভেলে তাদের যে একটা সে থাকা উচিত, সেটাকে এস্টাবলিশ করেছে। আগে একটা পয়েন্টে আসলে পলিটিক্সে কেউ নোটিস করতো না, অবজার্ভ করতো না, হ্যাঁ, এবং তারা হচ্ছে আরেকটা এর পরের জেনারেশনকেও সে কিন্তু একটা সাইন দিয়ে গেছে, দেখো আমরা করছি, এবার নেক্সট কিন্তু তোমরা। যেটা যে আপনার পলিটিশিয়ানরা পারছিল না, বুদ্ধিজীবীরা পারছিল না, তাদের বাবা মারা পারছিল না, ঠিক এই যে আপনার তরুণ ছাত্ররা সেটি করে দেখিয়েছে, এবং আমার ভালো লেগেছে যে তারা ডিকটেট করছে যে আসলে কেমন হওয়া উচিত সামনের দিনগুলো। আমরা আশা করব যে তারা ঠিক ওয়াচডগের ভূমিকায়, বা আপনার সরকার, পরবর্তী সরকারের কাজকর্ম তারা দেখবে, যেখান থেকে সরকার বিচ্যুত হবে তাদের স্বপ্নের বাংলাদেশ থেকে সেখানে তারা অ্যাক্টিভ হবে। আর আরেকটি প্রশ্ন আপনার কাছে আমার, যে সামষ্টিক অর্থনীতিতে আসলে কি কি চ্যালেঞ্জ আপনি এখন দেখছেন? এখন আসলে চ্যালেঞ্জ তো সিগনিফিক্যান্ট। আপনার একটা হচ্ছে যেটা ল অ্যান্ড অর্ডারের সাথে রিলেটেড, যে যতক্ষণ আপনার সেটাকে আপনি স্ট্যাবিলাইজ না করবেন, ইকোনমি কিন্তু ফুল ক্যাপাসিটিতে রান করতে পারবে না। হ্যাঁ, দিনের বেলা ফ্যাক্টরি চলে, বাট রাতেও অনেক কাজ হয়, ডিস্ট্রিবিউশন, প্রোডাক্ট, মালামাল যায় আসে, হ্যাঁ, সেটা তো এখন
অর্থনৈতিক দিক থেকে ওয়ান অফ দ্য ফার্স্ট টাস্ক হচ্ছে লেটিং দ্য ইকোনমি রান অ্যাট ইটস ফুল ক্যাপাসিটি। হ্যাঁ, এবং ওয়ার্ল্ডের কাছে একটা সাইন দেওয়া যে বাংলাদেশ ইজ ব্যাক ফর বিজনেস ফর গুড। ইউ ক্যান ট্রাস্ট আস, দের উইল বি নো মোর অ্যানার্কি, এবং হচ্ছে গিয়ে এখন তুমি আমাকে অর্ডার দাও, কাজ দাও, উই আর হাংরি টু ওয়ার্ক। তো এইখানে আপনি যেটা বললাম যে ল অ্যান্ড অর্ডারের একটা রিলেটেড, আমার পোর্টস উইল হ্যাভ টু ফাংশন ভেরি ওয়েল, হ্যাঁ, আমার সিস্টেমস উইল হ্যাভ টু ফাংশন, আমার এনার্জি সাপ্লাই হ্যাজ টু বি এনশিওর্ড। এইটা হচ্ছে আপনার একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক দিক থেকে আপনার ব্যাংকিং খাত। আমরা জানি যে ব্যাংকিং খাতে প্রচুর এনপিএল ছিল, এবং অ্যাকচুয়ালি টোটাল কত এনপিএল আমরা ঠিক জানিও না বলতে গেলে। হ্যাঁ, সো ব্যাংক এক্সপোর্টও কত ছিল আমরা জানতাম না। আমরা বড় একটা এক্সপোর্ট নাম্বার রিভিশন হয়েছে। সো প্রত্যেকটা ডেটা এখন আসলে বিট অফ আ সাসপেক্ট। সো আমাদের সেখানে এই ব্যাংকগুলার ট্রু পিকচারগুলো দেখে প্রবলেমের সাইজ বুঝে এগুলোকে সলভ করতে হবে। হ্যাঁ, এটা একটা ব্যাংকিং খাত আমি মনে করি যে একটা সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ। আর থার্ড আর একটা বিষয় চলে আসে, ওটা হচ্ছে আপনি জানেন যে আমরা একটা আইএমএফ প্রোগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এবং আইএমএফ এর কিছু রিফর্ম টার্গেট ছিল এবং কিছু কোয়ান্টিটেটিভ টার্গেট ছিল। এখন নিঃসন্দেহে এই ঘটনাগুলোর কারণে আমরা কিন্তু ওই টার্গেট থেকে একটু নিশ্চয়ই সরে আসছি। কারণ আইএমএফ অ্যানাউন্স করে দিয়েছে যে তারা কিন্তু তাদের ফুল সাপোর্ট আছে, বাট এমন হতে পারে যে উই উইল নিড টু হ্যাভ আ নিউ প্রোগ্রাম উইথ আইএমএফ, আর একটু বড় লেভেলের একটা রিফর্ম প্রোগ্রামে আমাদের যেতে হতে পারে, যেখানে হয়তো ব্যাংক ওই প্রোগ্রামের মধ্যে শুধু ম্যাক্রো ইকোনমিক পলিসি বলতে ইন্টারেস্ট রেট, এক্সচেঞ্জ রেট, সেগুলো না, আমার ব্যাংকিং খাতের একটা কমপ্লিট রিফর্ম, এবং এনার্জি খাতটাও কিন্তু একটা খুব ক্রিটিক্যাল জায়গা, যে আমরা জানি যে এখানে অনেক ক্যাপাসিটি হয়ে আছে, ওখানে অনেক রিসিভেবল জমে আছে, মানে গভর্নমেন্টের জন্য পেয়েবল, এনার্জি সেক্টর কোম্পানিদের জন্য রিসিভেবল, এগুলো জমে আছে। সো এইগুলো হয়তো সেখানে ইনকর্পোরেট করে একটা নতুন একটা প্রোগ্রাম হয়তো হতে হবে, কারণ হয়তো ওই আগের টার্গেটগুলা মে নট বি এনাফ, ইভেন ওই প্রোগ্রামের যে সাইজ সেটাও হয়তো এনাফ হবে না। সো এই কয়েকটা আমি মনে করতেছি যে আসলে অ্যাকচুয়ালি সিগনিফিক্যান্ট প্রায়োরিটি। ওকে, আর ইন্টারেস্ট রেট আপনি কি ফোরকাস্ট করছেন? ইন্টারেস্ট রেটের ফোরকাস্টটা আমি একটু চিন্তা করে দেখলাম যে আমার কাছে আসলে খুব ক্লিয়ার কোনো ফোরকাস্ট নাই। তো কেন বলি, আসলে ইন্টারেস্ট রেটটা যেভাবে সেট হয়, প্রথমে রিস্ক ফ্রি রেটগুলো সেট হয়, মানে ট্রেজারি বিল বন্ডের রেটটা সেট হয়, তারপর ওটার উপর একটা স্প্রেড ধরে আপনার অন্য যে লেন্ডিং রেট বা ডিপোজিট রেট অথবা হচ্ছে কর্পোরেট বন্ডের রেট, এই রেটগুলো সেট হয় প্রাথমিকভাবে ট্রেজারি। এখন ট্রেজারি মার্কেটে যে এই জিনিসগুলো ফ্যাক্টরগুলো রোল প্লে করে, একটা হচ্ছে ইনফ্লেশন বাড়া মানে ইন্টারেস্ট রেট বাড়তে হবে, এটা একটা। আমি এই মুহূর্তে ইনফ্লেশন আসলে প্রেডিক্ট করতে পারছি না, এটা একটা। দ্বিতীয় আরেকটা হচ্ছে যে গভর্নমেন্ট বন্ডের ইল্ডের আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে গভর্নমেন্টের বড়োয়িং নিড যত বেশি তখন ইল্ড তত বাড়ে, কারণ যারা সরকারকে টাকা ধার দিচ্ছে সে বলছে তুমি আমার থেকে এত টাকা নিচ্ছ, তাহলে আমাকে হায়ার রেট দিতে হবে, তাহলে আমি তোমাকে টাকা দিব না। লজিকটা হচ্ছে এরকম। তো এখন ধরেন অনেকগুলো ফোর্স এখানে আছে, একটা হচ্ছে যে দেশের অনেক কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো আবার আপনার রিবিল্ড করতে হবে। আবার ধরেন আমি যদি যেই কাজটা আমি আগে সে 10 টাকায় করতাম সেটা যদি আমি এখন 5 টাকায় করি, তাহলে আমার আবার সেভিংসও বের হয়ে যাবে। তো এইখানে আমার এই নতুন ইন্টারিম সরকারের দক্ষতা উইল হ্যাভ আ এফেক্ট। বাট ওই যে বলছে না মার্কেট কি বলছে, মার্কেট কিন্তু এই সপ্তাহে 2 ইয়ার বন্ড ইল্ড 5 বেসিস পয়েন্ট কমাই দিচ্ছে। তাহলে মার্কেট কিছু সাইন আপনাকে দিচ্ছে যে আমি মনে করি যে গভর্নমেন্টের বরোইং হয়তো অতিরিক্ত হবে না। তো আমার কাছে যেটা মনে হয় যে ইন্টারিম সরকারও কিছু জিনিসের পলিসি কন্টিনিউটি রাখবে, যেরকম মার্কেট ড্রিভেন এক্সচেঞ্জ রেট, মার্কেট ড্রিভেন ইন্টারেস্ট রেট এবং ফিসকাল অস্টেরিটি, মানে হচ্ছে আমি গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটাকে কন্ট্রোলের মধ্যে রাখা, এইটা হচ্ছে আমার। এবং ওই লজিকে আমি যেটা মনে করি যে ট্রেজারি বিল বন্ডের ইল্ডটা এখন একটু হাই লেভেলে যেখানে আছে এইটার আশেপাশেই হয়তো থাকবে, তারপর অর্থনৈতিক সিচুয়েশন বুঝে হয়তো এটা আস্তে আস্তে করে কমতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আসিফ ভাই, কিছু অ্যাড করতে চাইলে? না, আই থিঙ্ক যে আমরা মোটামুটি ক্লিয়ার কভার করেছি। থ্যাংক ইউ, কম্প্রিহেনসিভ। দর্শক, একটা চমৎকার শো গেল গত সপ্তাহে শেয়ার বাজারে, অনেকটা অবিশ্বাস্যই যে ঠিক এক সপ্তাহ আগেও কেউ ফোরকাস্ট করতে পারছিলেন না এরকম ডিপ্রেশন থেকে স্টক মার্কেট উইল জাম্প লাইক দিস। তো আমরা আসলে আসিফ ভাই তিনি ম্যাক্রো ইকোনমি সম্পর্কে, তার রিফর্ম সম্পর্কে তার থটসগুলো শেয়ার করলেন। আসলে তিনি বলছিলেন যে একটা চমৎকার মোমেন্টাম দেখা গেছে, এটা আসলে শেষ পর্যন্ত
কিভাবে আগাবে বা পিছাবে সেটি ডিপেন্ড করবে আসলে এই যে বর্তমান যে নতুন সরকার তারা রিফর্মগুলো জাতীয় পর্যায়ে ইকোনমির বিভিন্ন সেক্টরে এগুলোতে রিফর্মগুলো ঠিক কতটা পজিটিভলি করতে পারছেন, তারপরে নিয়ন্ত্রক সংস্থা, বাজার কাঠামো, এগুলোতে রিফর্ম আসতে হবে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো সেগুলো তিনি শেয়ার করলেন, আমরা নিশ্চয়ই মনিটর করব। ফান্ডামেন্টাল অ্যানালিসিস সম্পর্কে বললেন, ম্যাক্রো ইকোনমি সম্পর্কে বললেন। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।